নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজ তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশের জন্য যে ভাবনা, যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা তোমাদের আজ পড়াবো। তো পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টা পড়াবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, কারণ আমি ক্লাস 6 to 10 যে সমস্ত তোমাদের ভৌত বিজ্ঞান এবং অঙ্ক যে আছে সেগুলো আমার যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমার চ্যানেলে নিয়মিত তোমরা পাবে। তো আজকে তোমাদের ক্লাস শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলতে চাই যে তোমরা তো ছোট থেকেই জেনে এসেছো যে পরিবেশ, তো পরিবেশ কাকে বলে। তো পরিবেশ তোমরা সবাই জানো যে আমাদের চারপাশে আমরা যা সমস্ত কিছু দেখি সবই আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। যে সমস্ত প্রাকৃতিক পরিবেশ বলো, কৃত্রিম পরিবেশ বলো, সব কিছুই আমাদের পরিবেশের এক একটা অঙ্গ। ঠিক আছে, তো আজকে এই পরিবেশের এমন একটা অঙ্গ নিয়ে আমরা পড়ব যেটা হচ্ছে তোমরা সবাই জানো যে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল দেখো নামের মধ্যেই আছে যে বায়ুমণ্ডল। তো তোমরা প্রথমেই জানো যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়। পৃথিবী যখন সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়, যখন পৃথিবী সৃষ্টি হয়, পৃথিবী সৃষ্টির আদি লগ্নে পৃথিবী ছিল কিন্তু একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। সেই গ্যাসীয় পিণ্ড থেকে আস্তে আস্তে সেই গ্যাসীয় পিণ্ড তাপ বিকিরণ করতে থাকে। প্রথমে তরল ও তারপরে কঠিন পৃথিবী পৃষ্ঠ তৈরি হয়। তো এই সমস্ত যে সমস্ত কঠিন পৃথিবী পৃষ্ঠ তৈরি হলো, এর ফলে পৃথিবীতে যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো থাকলো সেগুলো কি হলো, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর চারিদিকে আবরণের আকারে পৃথিবীকে ঘিরে থাকলো। তো এই যে গ্যাসীয় পদার্থের যে আবরণ, যা আমাদের ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠকে আবৃষ্ট করে রেখেছে, মানে বেষ্টন করে রেখেছে, তাকে আমরা এক কথায় বলবো বায়ুমণ্ডল। তো দেখো এখানে বায়ুমণ্ডলের সংজ্ঞা খুব আমি ভালো করে লিখে দিয়েছি তোমাদের জন্য, যে বায়ুমণ্ডল কাকে বলবো। পৃথিবী পৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য মিশ্র গ্যাসের আবরণ, মিশ্র গ্যাসীয় মানে এখানে অনেক রকম গ্যাস আছে, অনেকগুলো গ্যাসের মিশ্রণ রয়েছে, যে মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ রয়েছে, যা শুধু শুধু পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে না। কেন থাকে? কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে, একমাত্র পৃথিবীতেই এই মধ্যাকর্ষণ বল আছে বলেই পৃথিবীতেই বায়ুমণ্ডলটা লক্ষ্য করা যায়। চাঁদে বা অন্যান্য কোনো গ্রহে এই বায়ুমণ্ডল কিন্তু লক্ষ্য করা যায় না। তো পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে পৃথিবীকে বেষ্টন করে রেখেছে, তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। তাহলে তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি আরো বিশ্লেষণে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সমূহ। দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সমূহের মধ্যে বায়ুমণ্ডল মূলত 3টি উপাদান নিয়ে গঠিত। নাম্বার 1 গ্যাসীয় উপাদান, নাম্বার 2 জলীয় বাষ্প, নাম্বার 3 ধূলিকণা। তো প্রথমে আমরা নাম্বার 1 গ্যাসীয় উপাদান নিয়ে কথা বলবো। গ্যাসীয় উপাদানের মধ্যে তুলনামূলকভাবে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি রয়েছে। যে সমস্ত গ্যাসীয় উপাদান মানেই বুঝতে পারছো গ্যাস, যেমন হচ্ছে তোমার নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, হাইড্রোজেন বলো, CO2 বলো, এই সমস্ত উপাদানগুলো রয়েছে, যার মধ্যে বেশিরভাগটা অঞ্চল জুড়ে রয়েছে নাইট্রোজেন, যা রয়েছে আমাদের মোটামুটি 77.17% রয়েছে। তারপরে রয়েছে অক্সিজেন 20.60% বা প্রায় 21% রয়েছে। তারপরে রয়েছে অক্সিজেন 0.03% রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, এছাড়াও হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ওজোন, কার্বন মনোক্সাইড, এ সমস্ত গ্যাসগুলো খুবই অল্প পরিমাণে থাকে। এরপরে রয়েছে আমাদের দ্বিতীয় উপাদান জলীয় বাষ্প। জলীয় বাষ্প নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো জলীয় বাষ্প মানে হচ্ছে জলের বাষ্পীয় অবস্থায় থাকে।
নাম্বার 3 হচ্ছে ধূলিকণা। ধূলিকণা, ধুলো প্লাস কণা, ধুলোর যে কণা বায়ুর সাথে বা জলীয় বাষ্পর সাথে মিশে থাকে তাকেই বলবো ধূলিকণা। ঠিক আছে, এই সমস্ত ধূলিকণাগুলো মিশে থাকে। এছাড়াও রাসায়নিক গঠন অনুসারে এবার আমরা দেখলাম যে বায়ুমণ্ডলের কি কি উপাদান থাকে। এবারে আমরা দেখব বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। তো রাসায়নিক গঠন অনুসারেও বায়ুমণ্ডলকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, নাম্বার 2 হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার সরি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। সমমণ্ডল, সম মানে কি? সম মানে হচ্ছে সমান, অর্থাৎ বায়ুমণ্ডলের এই স্তরে সমস্ত উপাদানগুলির অনুপাত প্রায় একই থাকে, অর্থাৎ এখানে একটা সমসত্ব মিশ্রণ থাকে। গ্যাসের একটা সমসত্ব মিশ্রণ থাকে, যা ভূপৃষ্ঠ থেকে 0 থেকে তোমাদের 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এটিকে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখানে বায়ুমণ্ডলের একটা সমস্ত উপাদানগুলি সমান অনুপাতে থাকে, তাই একে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর একটা আছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, অর্থাৎ এখানে বায়ুর উপাদানগুলি সমস্ত সমান অনুপাতে থাকে না, অর্থাৎ এখানে কোনো সমসত্ব মিশ্রণ থাকে না, একটা অসমসত্ব মিশ্রণ থাকে, যা ভূপৃষ্ঠের প্রায় 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 88 থেকে 10,000 কিমি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট উচ্চতায় এই স্তরকে লক্ষ্য করা যায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 88 পর্যন্ত সমমণ্ডল, 88 থেকে 10,000 পর্যন্ত হচ্ছে তোমাদের বিষমমণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন মানে বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান আছে তাদের পরিমাণের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের একটা শ্রেণীবিভাগ। এরপরে আমরা দেখব যে চাপ, উষ্ণতা প্রভৃতির তারতম্যের উপরও ভিত্তি করে আবার বায়ুমণ্ডলকে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথমে এখানে আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব যে চাপ আর উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। প্রথমে আমরা দেখব ট্রোপোস্ফিয়ার। প্রথম স্তর আমরা দেখব ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর দেখব স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় স্তর দেখব মেসোস্ফিয়ার, চতুর্থ স্তর দেখব থার্মোস্ফিয়ার, পঞ্চম স্তর দেখব এক্সোস্ফিয়ার। এছাড়াও কিছু কিছু বইয়ে তোমরা দেখতে পাবে আরও একটা স্তর থাকে, যেটা সব থেকে বাইরের স্তর, যাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। তবে মূলত এই 5 প্রকারই স্তরকে আমরা লক্ষ্য করতে পারি। তো ট্রোপোস্ফিয়ার স্তর সম্বন্ধে এবার আমরা একটু দেখে নেব। তো বায়ুমণ্ডলের প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্তর। ঠিক আছে, প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্তর। এই স্তর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবার কোথাও কোথাও নিরক্ষীয় অঞ্চলে এইটা হয় 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু মেরু অঞ্চলে হয়তো একটু কম লক্ষ্য করা যাবে, কারণ পৃথিবীটা আমাদের তো দুই পাশটা একটু মোটা, মেরুটা একটু কম চওড়া, তাই মেরু অঞ্চলে হয়তো একটু কম লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলে এর বিস্তৃতি হচ্ছে 0 থেকে 8 কিলোমিটার অবধি ধরতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে প্রথম স্তর, ফার্স্ট স্তর। এটা বায়ুমণ্ডলের একদম প্রথম স্তর। তো এই স্তরে হচ্ছে মানুষজন বসবাস করি, মানে আমরা ভূপৃষ্ঠে থাকি, অর্থাৎ আমরা 0-তে থাকি, আমরা 0 কিমি উচ্চতায় থাকি। তো আমরা এই 0 কিমি উচ্চতাতে আমরা 0 থেকে 88-র মধ্যে, এই 0 থেকে 18-র মধ্যে হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার স্তর। তো এই ট্রোপোস্ফিয়ার স্তরের মধ্যেই মানুষজন বসবাস করে। আর এখানেই আমরা বিভিন্ন ধরনের বায়ুমণ্ডল গঠনকারী উপাদান, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা সব কিছুরই প্রায় বেশিরভাগ অংশটাই এখানেই থাকে। প্রায় 75% এই স্তরে লক্ষ্য করা যায়। বিভিন্ন গ্যাসের 75% এই স্তরে লক্ষ্য করা যায়। এই স্তরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে, এই স্তরে আমরা যেহেতু মানুষজন বসবাস করি, তো আমরা দেখতে পাই যে এই স্তরে বায়ু প্রবাহ হয়, এই স্তরে মেঘ দেখতে পাই, আমরা ঝড় বৃষ্টি দেখতে পাই, এ সমস্ত বায়বীয় গোলযোগ ঘটে। তাই এই স্তরকে আর একটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। ক্ষুব্ধ অর্থাৎ রাগান্বিত, মানে এই স্তরে হচ্ছে ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু দেখতে পাই, তাই আমরা ট্রোপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। এই স্তরে কি হয়? এই স্তরে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে, প্রতি কিলোমিটার অর্থাৎ প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে
1 কিমি উচ্চতা বৃদ্ধিতে আমরা দেখতে পাবো যে প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে। 6.5 ডিগ্রি করে উষ্ণতা কমতে থাকে। তাই এই স্তরকে কি বলবো? ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। অর্থাৎ উচ্চতা উঠলে কি হচ্ছে? উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকছে। তাই এই স্তরকে আমরা বলবো ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। আর এই যে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে এই যে 6.5 ডিগ্রি করে উষ্ণতার হ্রাস পাচ্ছে, একে আমরা বলবো ল্যাপস রেট, উষ্ণতার ল্যাপস রেট বলবো। ঠিক আছে? তাহলে এই স্তরকে ক্রমহ্রাসমান স্তর বলা হয়। এই স্তরে বায়ুমণ্ডল গঠনকারী সমস্ত উপাদানের বেশিরভাগটাই অংশ লক্ষ্য করা যায়। এই স্তর বায়ুমণ্ডলের সবথেকে প্রথম স্তর। এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি এই সমস্ত লক্ষ্য করা যায়। তাই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডলও বলা যায়। এরপরের স্তর আমরা দেখব দ্বিতীয় স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার স্তর বা শান্ত মণ্ডল। শান্ত কেন বলা হচ্ছে এই স্তরকে? এটা হচ্ছে বায়ুমণ্ডলের একদম দ্বিতীয় স্তর। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত। ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত যে স্তর তাকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা মূলত ট্রোপোস্ফিয়ারের উপর অর্থাৎ 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। 18 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে কি বলবো? এখানে তোমাদের হচ্ছে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন খুবই কম পরিমাণে থাকে। অক্সিজেন কম পরিমাণে থাকে, অক্সিজেন থাকে না বললেই চলে। এই স্তরে মেঘ থাকে না, মেঘ থাকে না, ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল, কারণ এই স্তরে ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা যায় না। তাই এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। আর এখানকার বায়ু শান্ত অবস্থায় থাকে বলে এই সমস্ত স্তরের মধ্য দিয়ে যে সমস্ত আমাদের বিমান বা জেট প্লেন এগুলো এই স্তরের মধ্য দিয়ে চলাচল করে। তো তোমাদের শর্ট কোশ্চেন অবশ্যই পড়ে যে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। কেন শান্ত মণ্ডল বলা হয়? কারণ এই স্তরে ঝড়, মেঘ, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগগুলি লক্ষ্য করা যায় না। তাই এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরের উপরের দিকে এই স্তরের উপরের দিকে এই স্তরের উপরের দিকে তোমার প্রায় 50, এটা তো হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো এই স্তরের উপরের দিকে অর্থাৎ প্রায় 20 থেকে 35 কিলোমিটার 20 থেকে 35 কিলোমিটার পর্যন্ত একটা অঞ্চলে এখানে একটা ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায়। একটা ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায়। তাই এই স্তরে ওজোনোস্ফিয়ারকেও লক্ষ্য করা যায়। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই কিন্তু আরেকটা স্তর হচ্ছে ওজোনোস্ফিয়ার। তো আমরা ওজোন মণ্ডল নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা বাকি স্তরগুলো একটু দেখে নিই। এরপরে 3 নম্বর স্তর আমরা দেখব মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার হচ্ছে 3 নম্বর স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 50 থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 50 থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটি লক্ষ্য করা যাবে তাকে বলা হবে মেসোস্ফিয়ার। এটি হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে ঠান্ডা স্তর বলা হবে বায়ুমণ্ডলের এইটিকে। আর এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা আর চাপ দুই কমতে থাকে। চাপ আর উষ্ণতা দুটোই কমতে থাকে। ঠিক আছে? তো এই স্তর সম্পর্কে আর বেশি কিছু ডিটেলস নেই, তোমাদের এইটুকুই খালি মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব আমাদের 4 নাম্বার স্তর অর্থাৎ থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরের দিকে অবস্থিত। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলা ভুল হয়ে গেল। হ্যাঁ, বলেছি যে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, আর বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর হচ্ছে এই তোমাদের থার্মোস্ফিয়ার। তো থার্মো কথাটার মধ্যেই একটা উষ্ণতার ব্যাপার আছে। তো সবথেকে উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বলা হবে। মেসোস্ফিয়ারের উপরে প্রায় 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি। 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার স্তরকে লক্ষ্য করতে পারবো। বাস এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর। আর এখানে সমস্ত গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। তাই এখানে আয়ন অবস্থায় থাকে সমস্ত কিছু। আর বেশিরভাগ আয়ন অবস্থায় থাকে বলে এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। আর এখানে আয়নোস্ফিয়ার থাকায় এই স্তরে স্বাভাবিকভাবে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।
তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়নোস্ফিয়ার স্তরে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মাঝে মাঝে এই স্তরে আবার মেরুজ্যোতিও লক্ষ্য করা যায়। সমস্ত কিছু এখানে আয়নিত অবস্থায় থাকে বলে মেসোস্ফিয়ার স্তরে তোমাদের হচ্ছে মেরুজ্যোতি লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। পরবর্তী স্তর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। ঠিক আছে, আমি একটু পেজটা ইরেজ করে নিই, তোমাদের বলে দিই। এক্সোস্ফিয়ার এর পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরে প্রায় মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ারের উপরে প্রায় মহাশূন্য পর্যন্ত, মানে তোমাদের 500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত যে স্তরটা লক্ষ্য করা যাচ্ছে সেটাকে বলা হবে এক্সোস্ফিয়ার। এটা একদম সব থেকে বাইরের স্তর, তাই একে বহিঃমণ্ডলও বলে। বলা হয়ে থাকে। এখানে প্রধানত মূলত হাইড্রোজেন আর তোমার হিলিয়াম গ্যাস লক্ষ্য করা যায়। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস লক্ষ্য করা যায়। এই স্তরে তোমাদের এক্সোস্ফিয়ার স্তরে যে সমস্ত পৃথিবী থেকে যে সমস্ত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়ে থাকে সেগুলো এই স্তরেই পাঠানো হয়ে থাকে, এই স্তরেই রাখা হয়ে থাকে এগুলোকে। হয়েছে। এর পরের স্তর হচ্ছে সব থেকে বহির্স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। ম্যাগনেট মিন্স হচ্ছে চুম্বক। তো এক্সোস্ফিয়ারের উপরে মহাশূন্য পর্যন্ত প্রায় বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরটি প্রায় বায়ুশূন্য, এখানে বায়ু থাকে না বললেই চলে। এই স্তরটি বিস্তৃত হয়ে এইখানে ইলেকট্রন, প্রোটন এই সমস্ত স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের অস্তিত্ব থাকে, তাই এই স্তরটির নাম ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। তো এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার? তাহলে আমি আরেকবার সংক্ষেপে বলে দিই স্তরগুলো সম্পর্কে। ট্রোপোস্ফিয়ার, যা 0 থেকে 16 বা কোথাও কোথাও 18 দেওয়া থাকে, 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এই সমস্ত গ্যাসগুলো প্রাধান্য লক্ষ্য করা যায়। নাম্বার 2, আর এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কারণ এই স্তরে ঝড়, বৃষ্টি, মেঘ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি লক্ষ্য করা যায়। নাম্বার 2, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তর ট্রোপোস্ফিয়ারের উপরে 16 থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কোনো প্রাকৃতিক ঘটনা এখানে ঘটে না, তাই এই স্তরকে অনেক সময় শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। আর এই স্তরে তাই আবহাওয়া শান্ত হয়ে থাকায় এখানে বিমান বা জেট প্লেনগুলো চলাচল করে। এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। এটি স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে তোমার এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর থাকে এটা বায়ুমণ্ডলের। এর পরের স্তর হচ্ছে 4 নাম্বার থার্মোস্ফিয়ার, যা 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ার স্তর হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর। নাম্বার 5 হচ্ছে এক্সোস্ফিয়ার, 500 থেকে প্রায় 1500 কিলোমিটার বা মহাশূন্য পর্যন্ত বিস্তৃত থাকে এই স্তর। এই স্তরে বিভিন্ন ধরনের যে সমস্ত কৃত্রিম উপগ্রহ বা যে সমস্ত মহাকাশ স্টেশন যেগুলো তৈরি করা হয়ে থাকে সেগুলো এই স্তরেই তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের একটা বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কে একটা তোমাদের ওভারভিউ ধারণা পাওয়া গেছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব উচ্চতা ভেদে বায়ুর চাপের তারতম্য। ঠিক আছে, তো বায়ুর কোন স্তরে চাপ ওই স্তরে উপস্থিত গ্যাসের অণু এবং গ্যাসের ভরবেগের উপর নির্ভরশীল। বায়ুর কোন স্তরে চাপ ওই স্তরের উপস্থিত গ্যাসের অণু, যে সমস্ত গ্যাসীয় পদার্থের যে অণুগুলো আছে এবং যে অণুগুলোর যে ভরবেগ তার উপর নির্ভরশীল করে। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে কি আছে? ভূপৃষ্ঠ আছে এবং ভূপৃষ্ঠের হিসাবে ভাবলে দেখা যাবে যে এই ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান।
সেমি পারস্তম্ভের চাপের সমান। এবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের অণুগুলির কী হয়, ঘনত্ব কমতে থাকে। মানে যত আমরা উপরের দিকে যাব তত কি হবে, যে সমস্ত ঘনত্ব মানে যে থিকনেস বা যে পুরুটা বায়ুর সেটা কমতে থাকবে। বায়ুর কমতে থাকলে পরে কি হবে, আবার অভিকর্ষীয় বলের প্রভাবে কি হয়, যে সমস্ত ভারী কণা যেগুলো থাকে সেগুলো ভূপৃষ্ঠের সংলগ্নই থাকে। তাই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ 6.5 সেমি হারে কমতে থাকে। প্রতি কিমি যদি আমরা উচ্চতায় উঠি তাহলে বায়ুর চাপ 6.5 সেমি হারে কমতে থাকে। তাহলে মনে থাকবে যে ভূপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি হয়, এবং যত আমরা ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উচ্চতায় যাব বায়ুর চাপ তত 6.5 সেমি পারস্তম্ভ হারে কমতে থাকবে। ঠিক আছে, এরপর তোমাদের বলবো ওজোন স্তর সম্পর্কে। ওজোন স্তর তো তোমরা জানো যে ওজোন স্তর কোথায় থাকে না, ওজোন স্তর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে হচ্ছে 20 থেকে 35 কিমি পর্যন্ত স্তরে এই যে আমাদের ওজোন গ্যাসের যে আবরণ, ওজোন গ্যাসের একটা আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে। এটাই হচ্ছে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয় যাকে। এখানে বায়ুমণ্ডলের প্রায় 90% যে ওজোন গ্যাস, সেই ওজোন গ্যাস এই স্তরের মধ্যেই লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের যে 90% যে ওজোন স্তর আছে সেটা এই স্তরের মধ্যেই থাকে। তো স্বাভাবিকভাবে আমাদের কাজকর্মের ফলে, আমাদের বিভিন্ন রকম ক্রিয়াকলাপের ফলে এই আমরা ওজোন স্তর ধ্বংস হতে চলেছে। ওজোন স্তর কোথাও কোথাও পাতলা হয়ে যাচ্ছে। তো ওজোন স্তর দেখো পৃথিবীকে একটা ঘিরে রেখেছে। তো কোথাও কোথাও যদি পাতলা হয় তাহলে এই জায়গাটা দেখবো একটু বেশি পাতলা, এই জায়গাটা দেখবো পুরু। তাহলে এই যে ওজোন স্তর ক্ষয় হচ্ছে, যার ফলে এই থিকনেসটা কমে যাচ্ছে। আগে এতটা ছিল, এখন কমে গিয়ে কমে গেল। তাহলে এই যে ঘনত্ব, ওজোন স্তরের যে ঘনত্ব, এই ওজোন স্তরের ঘনত্বকে আমরা মাপবো ডবসন এককে। ডবসন এককে। তো আমাদের শর্ট কোশ্চেন পড়ে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি? ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন। ঠিক আছে, এবার হচ্ছে ওজোন স্তরের কাজটা কি? ওজোন স্তর আমাদের কি কাজ করে? কেনই বা এই ওজোন স্তর এতই জরুরি? কেনই বা এই ওজোন স্তর কিভাবে আমাদের কাজ করে? সমস্ত কিছুটাই দেখব। এই ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে। তো ওজোন স্তরকে আমরা অনেক সময় ওজোন ছত্র বলে থাকি। ছত্র মিন ছাতা। ছাতা কি করে? ছাতা আমাদেরকে বৃষ্টি বা রৌদ্রের হাত থেকে যেমন রক্ষা করে, সেরকম এই ওজোন স্তর সূর্য থেকে আসা যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ইউভি রে, যে ক্ষতিকারক ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি, সেটাকে পৃথিবীতে আসতে দেয় না, পৃথিবীর আগমনকে প্রতিরোধ করে। তাই এই ওজোন স্তরকে অনেক সময় ওজোন ছত্র বা ওজোন ছাতাও বলা হয়ে থাকে। দেখো এরপর দেখব যে ওজোন স্তরটা আমাদের কিভাবে সৃষ্টি হচ্ছে। আবার ওজোন স্তরকে অনেক সময় তোমাদের হচ্ছে অনেক সময় সানস্ক্রিনও বলা হয়ে থাকে। পৃথিবীর সানস্ক্রিন হচ্ছে ওজোন স্তর। তারপরে হচ্ছে ওজোন স্তরের উৎপত্তি। ওজোন স্তর কিভাবে উৎপত্তি হয়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আমরা দেখেছিলাম যে অক্সিজেন অণু ছিল। এই অক্সিজেন অণু কি হচ্ছিল, ইউভি রশ্মি বা সূর্যালোকের প্রভাবে কি হবে, দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। অক্সিজেন অণু ভেঙে যাচ্ছে। তো অক্সিজেন অণু ভেঙে গিয়ে আবার পরবর্তী ধাপে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন উৎপন্ন করে। তো এইভাবে আলোক রাসায়নিক বিক্রিয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন তৈরি হয়, এবং এই যে দুটি স্তরে যে ওজোন স্তর তৈরি হচ্ছে এইভাবে ক্রমবর্ধমান এরমভাবে চলতে থাকে। এরমভাবে চলতে চলতে একটা যে গ্যাসের আবরণ পৃথিবীর চারিদিকে রয়েছে তাকে ওজোন স্তর বলছে। আর এইভাবে ওজোন স্তর সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম ধাপে কি হচ্ছে? প্রথম ধাপে নাকি সূর্যের অতিবেগুনি রশ্মি বা সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন অণু দুটি অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে। দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে গিয়ে প্রথম ধাপ, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ।
তো দ্বিতীয় ধাপে কি হচ্ছে, দ্বিতীয় ধাপে আবার একটা অক্সিজেন অণুর সাথে এই একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা ওজোন অণু গঠন করছে। এইভাবে ক্রমান্বয়ে ওজোন গ্যাস সৃষ্টি হচ্ছে আমাদের পৃথিবীতে। আবার সৃষ্টি যেমন হচ্ছে, ওজোন স্তর তেমন ধ্বংসও হচ্ছে, ওজোন স্তর তেমন ধ্বংসও হচ্ছে। তো ওজোন স্তর কি কি ধ্বংস করে? যে সমস্ত গ্যাস আমাদের ওজোন স্তরকে ধ্বংস করে তাদের আমরা বলি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস, গ্রিন হাউস গ্যাস। এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে সিএফসি হচ্ছে মেন। সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনই প্রধানত ওজোন স্তরকে ধ্বংস করে থাকে, প্রধানত ওজোন স্তরকে ধ্বংস করে থাকে। তো আমরা দেখব ওজোন স্তর ধ্বংসে সিএফসি গ্যাসের কিভাবে ভূমিকা। আচ্ছা, সিএফসি গ্যাস নির্গতই বা হয় কোথায় থেকে? তোমরা সবাই বেশিরভাগ অল্প কম সবাই জেনে থাকো যে এই সিএফসি গ্যাসের প্রধান উৎস হচ্ছে আমাদের যে সমস্ত শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, অর্থাৎ এয়ার কন্ডিশনার যে সমস্ত আছে, যে সমস্ত রেফ্রিজারেটর আছে, সেই সমস্ত রেফ্রিজারেটরে এই যে সিএফসি ব্যবহার করা হয়, ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হয়। এই ক্লোরোফ্লুরোকার্বন বাষ্পায়িত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে গিয়ে O3-কে ভেঙে দেয়। কি করে? O3-কে ভেঙে দেয়, O3-কে ভেঙে দেয়। এই যে সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনের থেকে যে সক্রিয় ক্লোরিন পরমাণু থাকে, সেই সক্রিয় ক্লোরিন পরমাণু কি করে? আমাদের অতিবেগুনি সক্রিয় ক্লোরিন পরমাণু ভেঙে দেয়। তো দেখো যে এই যে CFCl2 থাকে, যে ক্লোরোফ্লুরোকার্বন CFCl2, এটা কি করে? এটা অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে যায় ক্লোরিনে, আর হচ্ছে CFCl2-তে ভেঙে যায়। ঠিক আছে? এই যে সক্রিয় ক্লোরিন, এই সক্রিয় ক্লোরিন কি করে? ওজোন গ্যাসকে ভেঙে দেয়, ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন অণুতে ভেঙে দিচ্ছে, আর একটা ClO-তে ভেঙে যাচ্ছে। তো এরপর আমরা দেখলাম যে এই যে ওজোন গ্যাস কি হচ্ছে? ওজোন গ্যাসটা সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন অণু আর একটা ClO পরমাণুতে ভেঙে দিচ্ছে। ঠিক আছে? পরবর্তী ধাপে এই ClO আবার ওজনের সাথে বিক্রিয়া করে। পরবর্তী ধাপে ClO O3-র সাথে বিক্রিয়া করে Cl পরমাণু, আবার Cl পরমাণু, একটা ক্লোরিন পরমাণু, আর একটা তোমার হচ্ছে ক্লোরিন পরমাণুতে ভেঙে যাচ্ছে। একটা ক্লোরিন পরমাণু আর হচ্ছে ক্লোরিন পরমাণু আর তোমার হচ্ছে 2O2 হয়ে উৎপন্ন হচ্ছে এখান থেকে। ঠিক আছে? একটা ক্লোরিন, আবার এই সক্রিয় ক্লোরিন আবার কি করছে? আবার এই একইভাবে O3-কে আবার ভেঙে আবার অক্সিজেন পরমাণু করে দেবে। এর ফলে O3 ক্রমাগত ভাঙতে থাকছে, আর এই প্রক্রিয়া চলতেই থাকছে। সক্রিয় ক্লোরিন তৈরি হচ্ছে, আর এই অক্সিজেন O3 ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়? এর ফলে ওজোন স্তর ক্ষয় হতে থাকছে, এবং সক্রিয় এই যে ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে সক্ষম। একটা সক্রিয় ক্লোরিন কি করে? লক্ষাধিক ওজোন পরমাণুর বিঘটন ঘটিয়ে দেয়। তার ফলে আমাদের ওজোন স্তর ক্রমশ ছিদ্র হয়ে যাচ্ছে। তো মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে ওজোন স্তর তৈরির হার অপেক্ষা কি হচ্ছে? ওজোন স্তর বিয়োজনের হার অত্যধিক হারে বেড়ে যাচ্ছে। ফলে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত যে ওজোন স্তরটি আছে, সেটি প্রায় সর্বত্রই কম বেশি কি হচ্ছে? পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই যে পাতলা হয়ে যাচ্ছে কম বেশি, বা কোথাও কোথাও ছিদ্র হয়ে যাচ্ছে, একেই বলা হবে ওজোন স্তর, বলা হবে তোমাদের ওজোন স্তর বা ওজোন গহ্বর বলা হবে। ঠিক আছে? এরপর আমরা দেখব যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, ওজোন স্তর ধ্বংস হলে আমাদের কি ক্ষতিকারক প্রভাব হতে পারে? মানবজাতি বা জীবজগতের উপর কি ক্ষতিকারক প্রভাব পড়বে সেটা আমরা দেখে নেবো একবার। যে পৃথিবীকে ঘিরে যে ওজোন স্তরে ক্ষতি হওয়ার পরিমাণে কি হচ্ছে? যে পৃথিবীতে সূর্য থেকে সরাসরি UV রশ্মি চলে আসছে। ওজোন স্তর আমাদের কি করছিল?
ওজোন স্তর, এই যে ওজনের যে স্তরটা ছিল সে ইউভি রশ্মিকে আসতে দিত না। এখন যদি ওজোন স্তর না থাকবে সরাসরি ইউভি রশ্মি আসবে। এর ফলস্বরূপ কি হবে, পৃথিবীর টেম্পারেচার হাই হবে, টেম্পারেচার হাই হয়ে যাবে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পাবে, ত্বকে ক্যান্সার সৃষ্টি হবে, সানবার্ন যাকে বলে, যেটা সূর্য পোড়া যাকে বলে সানবার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রভাব বাড়বে, উদ্ভিদদের ক্ষতি হবে, উদ্ভিদদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে না, জলে থাকা জীব যেমন অ্যালগি ব্যাকটেরিয়া এগুলো কমে যাবে। তো এই সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলো হবে। তো ক্ষতিকারক প্রভাবের প্রথমেই হচ্ছে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসবে, সরাসরি ভূপৃষ্ঠে আসার ফলে ভূপৃষ্ঠের টেম্পারেচার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, যে বিভিন্ন ধরনের যে জীবকুল আছে অর্থাৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ এদের উপর ক্ষতি পড়বে, উদ্ভিদরা নিজেদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি করতে ব্যাহত হবে, বা যে সমস্ত জলীয় জীব আছে যেমন অ্যালগি শৈবাল এরাও আস্তে আস্তে মারা যাবে। ঠিক আছে, তো এরপর আমরা দেখব গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন কি। তো গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস হচ্ছে ফার্স্ট গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। তো গ্রিন হাউস ইফেক্টটা কি, তো গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ সূর্য থেকে আসা সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে এসে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করতে দেয় এবং দীর্ঘতর তরঙ্গরূপে মহাশূন্যে যেতে বাধা দেয়। তো ক্ষুদ্রতর রশ্মিগুলো পৃথিবী পৃষ্ঠে আসছে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যখন প্রতিফলিত হয়ে বৃহৎ তরঙ্গ রূপে যাচ্ছে তখন তাদেরকে যেতে বাধা দিচ্ছে, তো তাদের বলা হবে গ্রিন হাউস গ্যাস। তো এই যে যাওয়ার ফলে কি, যেতে বাধা দেওয়ার ফলে কি করছে, নিজেরা শোষণ করে নিচ্ছে এবং পুনরায় ভূপৃষ্ঠে প্রতিফলিত করছে, ফলে ভূপৃষ্ঠ ক্রমশ গরম হতে থাকছে বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকছে, একে বলা হবে গ্রিন হাউস প্রভাব। তো প্রধান গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান হচ্ছে CO2। দেখো এখানেও ছকে দেখতে পাবে প্রধান বেশিরভাগটা অঞ্চল জুড়ে রয়েছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড CO2 প্রায় 49%। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। এরপর হচ্ছে নাইট্রাস অক্সাইড দেখতে পাচ্ছ, তারপরে দেখবো মিথেন, তারপরে দেখবো বিভিন্ন ধরনের জলীয় বাষ্প সহ অন্য উপাদান, এছাড়া ক্লোরোফ্লোরো কার্বন সমূহ। তাহলে এই সমস্ত গ্যাসগুলো হচ্ছে আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস। তো প্রধান গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান হচ্ছে মেন হচ্ছে CO2, প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে গ্রিন হাউস কাকে বলবে, তাহলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ ভূপৃষ্ঠ থেকে সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্টকে পৃথিবী পৃষ্ঠে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে দেয় এবং ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গ রূপে যেতে বাধা দেয়, সেই সমস্ত গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে। এর ফলে যে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, তো গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের ফলে যে বিশ্বব্যাপী যে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা, যে টেম্পারেচার বৃদ্ধির ঘটনা তাকে বলা হবে বিশ্ব উষ্ণায়ন। তো এই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল তোমরা জানো যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, মেরু অঞ্চলে যে সমস্ত বরফ থাকবে সেগুলো বেশি পরিমাণে গলতে থাকবে। মেরু অঞ্চলে বরফ যদি গলে তাহলে কি হবে, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে, তো সেই বরফ গলে তো নিশ্চয়ই সমুদ্রেই আসবে, তো সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। তো আর সমুদ্রের ধারে যে সমস্ত আমাদের শহরগুলো আছে যেমন মুম্বাই কলকাতা, এই সমস্ত যে সমুদ্র সংলগ্ন যে শহরগুলো আছে সেগুলো জলের তলায় ডুবে যাবে। আর উষ্ণতা বৃদ্ধির ফলে তো স্বাভাবিকভাবে দাবানল সৃষ্টি হবে, কারণ উষ্ণতা যদি বৃদ্ধি থাকে গাছপালা শুকিয়ে থাকবে, তো সহজেই ঘষাঘষি লেগে আগুন সৃষ্টি হতে পারে। তো এই সমস্ত বিশ্ব উষ্ণায়নের ফলে এই সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলো হয়। আর বিশ্ব উষ্ণায়ন হ্রাস আমরা কিভাবে করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবো, যার ফলে CO2 কম পরিমাণে নির্গত হয়, যাতে ফ্লোরোকার্বন জাতীয় পদার্থের ব্যবহারকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই সমস্ত কাজ যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমরা আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে কিছুটা হলেও কমাতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। পরের বিষয়বস্তু হবে আমাদের শক্তির যথাযথ ব্যবহার, যে সমস্ত আমাদের শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা পড়ব। তো তোমরা যদি আবারও বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, ভিডিও আসতে থাকবে নতুন নতুন। ঠিক আছে, চলো।